শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। অমল অ্যাঞ্জেলো রোজারিও, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ। আমরা গত ক্লাসে অপরিচিতা গল্পটি বিস্তৃত আলোচনা করেছি। প্রায় 6টি ক্লাস নিয়েছি, 6টি পর্বে অপরিচিতা গল্পটি নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করেছি। তো অপরিচিতা গল্পের যে শিক্ষণ ফল সেটি কম বেশি তোমাদের জানা থাকবার কথা। গল্পটি আলোচনার সাপেক্ষে আমি তোমাদের বলবার চেষ্টা করেছি। অপরিচিতা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নতুন করে রবীন্দ্রনাথের সামাজিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে। রবীন্দ্রনাথ চেতনায়, জীবন চেতনায় এক ধরনের বিপ্লব এসেছে, পরিবর্তন এসেছে। সমাজে নারীর প্রতি যে বৈষম্য, সেই বৈষম্য থেকে বেরিয়ে আসবার জন্য নতুন পথে হাঁটতে হবে, নতুন মতে হাঁটতে হবে, সেটির বহিঃপ্রকাশ দেখেছি। যে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের মধ্যে সেই বিপ্লবী চিন্তাধারা, আধুনিক চিন্তাধারার প্রকাশ ঘটেছে। যে লগ্নভ্রষ্টা হবার যে ভীতি সমাজে এতকাল ছিল, পাত্রপক্ষ অযাচিত অযৌক্তিক কারণে অকারণে বিয়ে ভেঙে দেয়া, চলে যাবার যে প্রবণতা ছিল, সেই মেয়ের লগ্নভ্রষ্টা হলে কেউ বিয়ে করবে না, তার জন্য অশুভ, এই চিন্তা থেকে তিনি বেরিয়ে আসতে পেরেছিলেন। সেই সাথে আধুনিক শিক্ষিত কল্যাণী জীবনকে দেখেছিলেন ভিন্ন আঙ্গিকে। যে দেশের উন্নয়নের জন্য, ভারতবর্ষের উন্নয়নের জন্য নারী শিক্ষার কোনো বিকল্প নেই, নারীদের উন্নয়নের কোনো বিকল্প নেই। এ কারণে বিয়ে ভেঙে যাওয়ার পরে কল্যাণী নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছিল। এভাবে নারীদেরও যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত আমরা পেয়েছি অপরিচিতা গল্পে। যে আগের হৈমন্তী অথবা নিরুপমা, এরা যেভাবে মুখ বুঝে, দেনাপাওনা গল্পের নিরুপমা, হৈমন্তী গল্পের হৈমন্তী যেভাবে মুখ বুঝে সব সয়েছিল, সেই অপরিচিতা গল্পের কল্যাণী কিন্তু সেই কল্যাণী নয়। মুখ বুঝে যে সবকিছু নিয়তি হিসেবে মেনে নেবে, তার জীবনের সব দুঃখ বঞ্চনাকে, অন্যায়কে, তার সাথে ঘটে যাওয়া অন্যায়কে মেনে নেবে, সেটা কিন্তু আমরা দেখিনি। তো ব্যক্তি স্বাতন্ত্র্যের যে প্রকাশ, রেনেসার যে মৌলিক বৈশিষ্ট্য, ব্যক্তি স্বাতন্ত্র্য বোধের প্রকাশ, স্বাধীন চিত্তের প্রকাশ, স্বাধীন চেতনার প্রকাশ, সেটি ধীরে ধীরে পরবর্তী সময় অনুপমের মধ্যে সেটি সঞ্চারিত হয়েছিল। আমরা দেখেছি অনুপম সবশেষে গিয়ে সেই তার ব্যক্তিত্বের স্ফুরণ ঘটিয়েছে। মামার নিষেধ অগ্রাহ্য করে কানপুরে গিয়েছে, কল্যাণীর বাবার কাছে ক্ষমা চেয়েছে, কল্যাণীর কাছে তার অপারগতা স্বীকার করেছে, এবং তার নতুন যে বোধের, নতুন যে অনুপমের ব্যক্তিত্বের যে জাগরণ ঘটেছে, সেটি সে তাকে বোঝানোর চেষ্টা করেছে, বিয়ের প্রস্তাব দিয়েছিল। তো এভাবে বেরিয়ে আসা, ব্যক্তি স্বাতন্ত্র্য বোধের জায়গায় বেরিয়ে আসা, এগুলো আমরা অপরিচিতা গল্পের শিক্ষণ ফল হিসেবেই দেখি। নতুন যে দৃষ্টিভঙ্গি, প্রচলিত সমাজের প্রাচীন যে দৃষ্টিভঙ্গির সাথে যে সংঘাত, নতুন দৃষ্টিভঙ্গির যে সংঘাত, অবশেষে সেই নতুনত্বের যে বিজয়, সেটি আমরা অপরিচিতা গল্পের শিক্ষণ ফল হিসেবে বিবেচনা করি। আজকে আমি তোমাদের রোকেয়া সাখাওয়াত হোসেন, যিনি বেগম রোকেয়া নামে আমাদের কাছে সমধিক পরিচিত, তার একটি প্রবন্ধ পড়াবো। প্রবন্ধটির নাম গৃহ। তো আমরা কম বেশি রোকেয়া সাখাওয়াত হোসেনের সংগ্রামী জীবনের কথা জানি। যে সময়টাতে তিনি জন্মেছিলেন, সেই সময়টা, সেই সমাজ, যে সমাজে তিনি জন্মেছিলেন, যে রাষ্ট্রে তিনি জন্মেছিলেন, সেই সমাজে, রাষ্ট্রে, পরিবারে
কোথাও নারী শিক্ষার সপক্ষে কোনো রকম আলো ছিল না, কোনো সহযোগিতা ছিল না, সাহায্যের হাত ছিল না। তিনি লড়াই করেছিলেন সেই পরিবেশের সাথে, পারিবারিক পরিবেশের সাথে, প্রতিকূল অবস্থার সাথে, প্রতিবেশের সাথে। পাশাপাশি তিনি হেরে যাননি। তার পিতা অনেক ভাষায় একজন গুণীজন ছিলেন, অনেক ভাষা তিনি জানতেন, তারপরেও শিক্ষিত ছিলেন, কিন্তু পরিবারে, তাদের পরিবার ও মেয়েদের শিক্ষার ব্যাপারে খুব বেশি একটা সুব্যবস্থা ছিল না। তিনি বড় বোন এবং বড় ভাইয়ের কাছে জ্ঞানের পাঠ নিয়েছিলেন, শিক্ষার পাঠ নিয়েছিলেন। পরবর্তী সময় 1898 সালে যখন বিপত্নিক উর্দুভাষী বিপত্নিক স্বামী সাখাওয়াত হোসেনের সঙ্গে, সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন তার জ্ঞান বিকাশের পথ উন্মুক্ত হয়ে যায়। স্বামীর উৎসাহ এবং অনুপ্রেরণায় তিনি লিখনী ধারণ করেন এবং সমাজের কূপমণ্ডূকতা, অন্ধকার, জড়তা দূর করবার জন্য, কুসংস্কার দূর করবার জন্য তিনি আমৃত্যু লড়াই করেছেন। নারী শিক্ষার জন্য কাজ করেছেন। তিনি আমৃত্যু নারী শিক্ষার জন্য কাজ করে গেছেন কলকাতায়। আর সেখানে আমরা জানি যে তিনি মেয়েদের জন্য স্কুল করেছিলেন। সেই সময় প্রতিকূল সময়ে তিনি অনেক লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন। তো যেখানে তার সমস্ত গদ্যের মধ্যে তার সেই লড়াইয়ের ইতিবৃত্ত আমরা পাই, তার সমস্ত লেখনীর মধ্যে তিনি নারীদের জাগিয়ে তুলবার জন্য আমৃত্যু আপ্রাণ চেষ্টা করে গেছেন। সমাজের পুরুষদের পক্ষ থেকে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ এসেছে, বাধা এসেছে, প্রতিকূলতা এসেছে, কিন্তু তিনি কখনোই মাথা নত করেননি। তিনি সবসময় নারীদের অগ্রগতির জন্য, উন্নয়নের জন্য কাজ করে গেছেন। দুঃসাহসিক ভূমিকা তিনি নিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়েও তিনি নারী শিক্ষার কল্যাণের জন্য, নারীদের কল্যাণের জন্য কাজ করেছেন। গৃহ যে প্রবন্ধটির যে আলোচনা, এখানেও আমরা নারীদের অধিকারের প্রশ্নে তার কিছু জিজ্ঞাসা আছে, যে গৃহ যে প্রশান্তির জায়গা, সেই প্রশান্তির জায়গা গৃহ বা ঘর কি সত্যিকার অর্থেই নারীদেরকে সেই শান্তিটুকু, সুখটুকু দিতে পেরেছে কিনা, অথবা এই গৃহ বা ঘর, এই ঘরের অধিকার কি আদৌ নারীরা পেয়েছে কিনা। সাধারণ ভাষায় বলা হয় যে পুরুষের জগৎ হচ্ছে বাহিরের, আর নারীর জগৎ হচ্ছে তার ঘর বা পরিবার। এই ঘর বা পরিবারেও দেখা যায় নারীরা প্রকৃত অধিকার থেকে তারা বঞ্চিত হয়। এই ঘরের উপর যে কর্তৃত্ব, পরিবারের উপর কর্তৃত্ব, সেটি তার স্বামীর, সেটি তার ভাইয়ের, সেটি তার দেবরের বা অন্য কোনো পুরুষের। তো এই কারণে নারী বিবাহের আগে তার পরিবারে অন্যদের দ্বারা, পুরুষদের দ্বারাই শাসিত হচ্ছে, পুরুষদের অভিভাবকত্বেই জীবনযাপন করছে। বিয়ের পরও যখন সে যাচ্ছে, স্বামীর ঘরে যাচ্ছে, তখন স্বামী অথবা ওই পরিবারের পুরুষদের দ্বারাই তারা পরিচালিত হচ্ছে, তাদের অভিভাবকত্ব মেনে তাদের চলতে হচ্ছে। সেটিও তো তেমন কোনো সমস্যা না, কিন্তু বঞ্চনার মাত্রা, বঞ্চনার পরিমাণটা কোনো পরিবারে অনেক বেশি। যে কোনো পরিবারে নারীদের একেবারে গৃহবন্দী জীবনযাপন করতে হয়। অন্যান্য গৃহপালিত যে সমস্ত পশু রয়েছে, সেগুলোর থেকে তাদের খুব বেশি আলাদা করা যায় না তাদের গৃহবন্দী জীবনের দিক থেকে। তো এরকম অবস্থার বিরুদ্ধে তিনি লিখনী ধারণ করেছেন। তার বক্তব্য এখানে যে কোনো পরিবারে নারীরা একেবারেই অসূর্য স্পর্শা, তারা কখনোই বাড়ির বাইরে যেতে পারে না। তো এরকম নারীদের যে জীবন, এই জীবন এক ধরনের, এই হতভাগ্য নারীদের এই জীবন থেকে মুক্ত করে তাদের আলোর পথে নিয়ে আসবার জন্য, স্বাভাবিক মানুষ হিসেবে বেঁচে থাকবার যে অধিকারটুকু, সেই অধিকারটুকু
দেবার জন্য এই প্রবন্ধে তিনি বিস্তৃত আলোচনা করেছেন। যে উদাহরণগুলো দিয়েছেন সেখান থেকে আমি তোমাদের প্রবন্ধটা পড়াবো এবং প্রবন্ধ নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। গৃহ বলিলে একটা আরাম, বিশ্রাম, বিরামের শান্তি নিকেতন বুঝায়, যেখানে দিবাশেষে গৃহী কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় ফিরিয়া আসিয়া বিশ্রাম করিতে পারে। সাধারণভাবে গৃহ বা ঘর বললে আমরা সেই জায়গাটাকে প্রশান্তির বা শান্তিনিকেতন বুঝি, যেখানে সারাদিন শেষে গৃহী বা বাড়িতে ঘরে বসবাসকারী মানুষটি কর্মক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে ফিরে আসে, বিশ্রাম করবার জন্য ফিরে আসে। গৃহ গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম হইতে রক্ষা করে। গৃহ বা ঘর আমাদেরকে রোদ থেকে, বৃষ্টি থেকে, শীত থেকে, ঠান্ডা থেকে আমাদের রক্ষা করে। এটা আমরা কম বেশি জানি যে আমরা ঘরে আশ্রয় নিই। এই ঘর আমাদের রোদ থেকে রক্ষা করে, আমাদের বর্ষাকালে বৃষ্টি থেকে রক্ষা করে, শীতকালে প্রচন্ড শীত থেকে, ঠান্ডা থেকে আমাদেরকে রক্ষা করে। পশু পাখিদেরও গৃহ আছে। পশু পাখি আমরা জানি তারাও ঘর বাঁধে, তাদেরও ঘর আছে। তাহারাও স্ব গৃহে আপনাকে নিরাপদ মনে করে। পশু পাখিও তাদের নিজ নিজ যে গৃহ আছে, ঘর আছে, সেখানে তারা নিজেদেরকে নিরাপদ মনে করে। এটাই খুব স্বাভাবিক। পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় বোধ হয় না, সম্ভবত সেইরূপ গৃহ ছাড়িয়া কতদিন বিদেশে না থাকিলে গৃহ সুখ মিষ্টি বোধ হয় না। একটা উপমার সাহায্যে, উদাহরণের সাহায্যে তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে আমাদের যদি জল তেষ্টা বা জলের পিপাসা না থাকে, তখন আমরা জল যদি পান করি, সে জল বা সে পানি আমাদের কাছে খুব বেশি একটা ভালো লাগে না, মিষ্টি লাগে না। কিন্তু যখন ভীষণ তৃষ্ণা বা তেষ্টা পায়, তখন যদি আমরা সেই পানি পান করি বা জল পান করি, সেই জল অনেক বেশি উপাদেয়, অনেক বেশি সুমিষ্ট মনে হয় এবং সেটা আমাদের তৃষ্ণা নিবারণ করতে সক্ষম হয়। আমরা ঠিক এরকমই আমাদের ঘর আমাদের কাছে কখন সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত, আরাধ্য মনে হবে, সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা ঘরের প্রয়োজনীয়তা আমরা কখন অনুভব করব? তখনই আমরা অনুভব করব যদি কখনো আমরা বিদেশে যাই, বিদেশে গিয়ে দীর্ঘদিন থাকি, তারপর আমরা বুঝতে পারবো, তখন আমাদের উপলব্ধি হয়, তখন আমরা অনুভব করি যে আমাদের নিজস্ব যে ঘর বা গৃহ, সেটি প্রয়োজনীয়তা আমরা ভীষণ কিন্তু উপলব্ধি করি। বিদেশে গেলে এক সময় আর ভালো লাগে না, তখন আবার বাড়িতে ঘরে ফিরে আসবার জন্য মন কাঁদে। আর এই কারণে তখন কিন্তু সেই বিদেশ থেকে আসবার পরে আবার ঘরে থাকলে, বাস করলে, বাড়িতে থাকলে সেই অনুভূতিটা, সেটি একটা আনন্দময় একটা অনুভূতি। পুরুষেরা যদিও সর্বদা বিদেশে যায় না, তবু সমস্ত দিন বাহিরে সংসার ক্ষেত্রে থাকিয়া অপরাহ্নে গৃহে ফিরিয়া আসিবার জন্য উৎসুক হয়। বাড়ি আসিলে যেন হাঁপ ছাড়িয়া বাঁচে। এখানে একটু কথা ভিন্ন, যে পুরুষেরা সাধারণত বিদেশে যায় না। আমরা যে সময়টার কথা বলছি, সেই সময়টাতে যে পুরুষেরা, অধিকাংশ পুরুষই যেহেতু কৃষিজীবী ছিল, তারা নিজের বাড়িতেই কৃষি কাজ করত, মাঠে কৃষি কাজ করত, সারাদিন পরিশ্রম করে পরিশ্রান্ত হয়ে ফিরে আসতো। তখন তাদের ঘরের প্রতি যে আবেদন, যে আকর্ষণ, যে অনুভব, সেটি অনেক বেশি থাকতো। কিন্তু মেয়েরা বিদেশে যায়, এই ক্ষেত্রে সেই সময়ে যেটি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মেয়েরা বিয়ের পরে নিজের বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে, নিজের
অঞ্চল ছেড়ে কোনো কোনো মেয়ে যখন দূরে বিয়ে হয়, সেখানে তার ঘর সংসার করতে হয়। সুতরাং যে মেয়েটি বাড়ি থেকে অনেক বেশি দূরত্বে তার বিয়ে শাদী সংসার পরিবার জীবন শুরু হয়, সেই মেয়েটি কিন্তু তার বাড়ির জন্য, নিজের বাড়ির জন্য তার যে আকুতি, তার যে আকর্ষণ, তার যে আবেদন, সেটি কিন্তু পুরুষদের তুলনায় অনেক বেশি থাকে। বর্তমান প্রেক্ষাপটে আমরা বিবেচনা করলে সেটি আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবো যে যে সমস্ত মেয়েরা বিয়ের পর ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন বিদেশে থাকে স্বামীর সাথে, তাদের কিন্তু বাড়ির জন্য প্রাণ কেঁদে ওঠে অনেক বেশি। দেশে বিয়ে শাদী হলে তারা ইচ্ছে করলে বাপের বাড়ি যেতে পারে, প্রয়োজনে বিভিন্ন সময় উৎসবে যেতে পারে, দেখা করতে পারে, কিন্তু বিদেশ কিন্তু তাদের পক্ষে সেটি আর হয়ে ওঠে না। তেমনি দেশের মানুষও যারা বিদেশে থাকেন, দেশের প্রতি তাদের যে আকর্ষণ, নিজের গ্রামের বাড়ির প্রতি যে আকর্ষণ, জন্মভূমির প্রতি যে আকর্ষণ, জন্মভিটার প্রতি যে আকর্ষণ, সেটি অনেক বেশি, অনেক গুণ বেশি হয়। এখন আমাদের গৃহ সম্বন্ধে দুই একটি কথা বলিতে চাই। আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি অধিকাংশ ভারত নারী গৃহ সুখে বঞ্চিতা। এখন আমরা মূল আলোচনায় যেতে চাই যে এই ঘর নারী বা পুরুষের যারই হোক না কেন, বিশেষ করে নারীদের, আমাদের ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় অধিকাংশ ভারতীয় নারী কিন্তু এই গৃহে, যে স্বামীর গৃহে, পিতার গৃহে যে পরিমাণ তাদের সুখে থাকবার কথা ছিল, সেরকম সুখ কিন্তু তারা পান না। সেই সুখ থেকে তারা অনেকাংশে বঞ্চিত। আলোচনাটা এরকম: যাহারা অপরের অধীনে থাকে, অভিভাবকদের বাটিকে আপন ভবন মনে করিয়া যাহাদের অধিকার নাই, গৃহ তাহাদের নিকট কারাগার তুল্য বোধ হয়। এটি খুব স্বাভাবিক যে বাপের বাড়িতে যখন থাকে তখন বাবা, ভাইয়েরা, অন্যেরা নারী অভিভাবক হিসেবে তাদেরকে পরিচালনা করেন। আবার যখন স্বামীর ঘরে তারা যান, স্বামী বা অন্যেরা তখন তাদের আবার পরিচালনার দায়িত্ব নেন, তাদের অভিভাবকত্বের দায়িত্ব নেন। এই কারণে পারিবারিক জীবনে যে সুখী নহে, সে নিজেকে পরিবারের একজন গণ্য বলিয়া মনে করিতে সাহসী নহে, তাহার নিকট গৃহ শান্তি নিকেতন বোধ হইতে পারে না। হ্যাঁ, প্রশ্ন আসে যে মেয়ে পারিবারিক জীবনে সুখী নয়, স্বামীর ঘরে যে সুখী নয়, অথবা বাবার পরিবারে, বাবার বাড়িতে যে মেয়েটি সুখী নয়, সে আসলে গৃহ বা ঘরের প্রশান্তির যে আনন্দ, প্রশান্তিময় যে স্থান, তার যে আনন্দ, সেটা অনুভব করতে পারে না। কেননা একজন বঞ্চিত মানুষের মধ্যে সুখের অনুভূতি, পাওয়ার অনুভূতি যদি না থাকে, তাহলে সেই মানুষটি নিজে খুব বেশি একটা সুখী হতে পারেন না। কুমারী, সদভা, বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থায় শোচনীয়। প্রমাণস্বরূপ কয়েকটি অন্তঃপুরের একটু নমুনা দিতেছি। যে একটা মেয়ে বিয়ের আগে যখন সে কুমারী থাকে, বাবার পরিবারে থাকে, তখনও সে খুব বেশি সুখে থাকতে পারে না, সুখী নয়। আবার যখন সধবা, যখন বিয়ে স্বামীর ঘরে যায়, তখনও নানান বঞ্চনা, নানা রকম অভাব অনটন, অথবা অতিমাত্রায় তাদের বন্দি জীবনের জন্য তাদের নিরানন্দ জীবন, অনেক বঞ্চনার জীবন। আবার যখন যদি স্বামী মারা যায়, তাহলে তো সেই বিধবার জীবনে সমাজের যেরকম দৃষ্টিভঙ্গি ছিল, অবজ্ঞা অবহেলার যে দৃষ্টিভঙ্গি ছিল, তার দুঃখ দুর্দশার তো শেষ নেই। তো কতগুলো প্রমাণ যে কোন কোন ক্ষেত্রে এরকম মেয়েরা অনেক বেশি বঞ্চিত হয়েছে,
এরকম কয়েকটা উদাহরণ তিনি দেওয়ার চেষ্টা করেছেন কতগুলো ঘটনার মধ্য দিয়ে। এরূপে অন্তঃপুরের পর্দা উঠাইয়া ভিতরের দৃশ্য দেখাইলে আমার ভাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবেন, সন্দেহ নাই। তো যে আলোচনাটা প্রাবন্ধিক করছেন সেটি খুব বেশি পুরুষদের জন্য সুখকর হবে না। যে ঘটনাগুলো আলোচনা তিনি করবেন সেই ঘটনাগুলো যদি অন্যরা জানে শুনে তাহলে তাদের কাছে খুব বেশি একটা ভালো লাগবে না। আমরা একবার বেহারে জামালপুরের নিকটবর্তী কোন শহরে বেড়াইতে গিয়েছিলাম। সেখানে আমাদের জনৈক বন্ধুর বাড়ি আছে। লেখিকা তিনি জামালপুরের নিকটবর্তী কোন একটা শহরে তিনি বেড়াতে গিয়েছিলেন, সেখানে তার এক বন্ধুর বাড়ি আছে। সে বাটির পুরুষের সহিত আমাদের আত্মীয় পুরুষের বন্ধুত্ব আছে বলিয়া শরাফত উকিলের বাড়ির স্ত্রীলোকদিগকে দেখিতে আমাদের আগ্রহ হয়। সেই বাড়ির পুরুষ লোকটার সাথে লেখিকার আত্মীয় অন্য পুরুষের এক ধরনের বন্ধুত্ব ছিল। এই বন্ধুত্বের কারণেই সেই জামালপুরের শরাফত উকিলের যে পরিবার বা তাদের যে স্ত্রীলোক তাদের সাথে দেখা করবার জন্য লেখিকার একটা আগ্রহ জেগেছিল। দেখিলাম মহিলা কয়টি অতিশয় শান্ত শিষ্ট মিষ্ট ভাষিনী, যদিও কূপমণ্ডু। সেখানে গিয়ে আলাপ পরিচয়ের খাতিরে সেই শরাফত উকিলের স্ত্রী অন্যান্য ওই পরিবারে যারা স্ত্রীলোক ছিলেন তাদের সাথে কথা বলবার পর তিনি যেটি বুঝতে পারলেন যে এই পরিবারের মহিলারা অত্যন্ত শান্তশিষ্ট বিনয়ী, যদিও তাদের মধ্যে কূপমণ্ডুক। তারা বাইরের জগৎ সম্পর্কে পৃথিবীর সম্পর্কে তাদের জ্ঞানের পরিমাণ জানার পরিধি খুবই সামান্য। তাহারা আমাদের যথোচিত অভ্যর্থনা করিলেন, কিন্তু তারা এই অতিথিদের সুস্বাগত জানালেন, তাদের অনেক বেশি আপ্যায়ন করলেন। সেখানে শরাফতের পত্নী হাসিনা, ভগ্নী জমিলা, জমিলার কন্যা ও পুত্রবধূ উপস্থিত ছিলেন। তো সে পরিবারের যারা যেখানে লেখিকা বেড়াতে গিয়েছিলেন সেখানে শরাফত উকিল তিনি তার স্ত্রী, তার বোন জমিলা, জমিলার কন্যা ও পুত্রবধূ অনেকেই আরো উপস্থিত ছিলেন। অতঃপর জমিলাকে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম তখন তিনি বলিলেন যে তাহারা কোনো কালে বাড়ির বাহির হন না, ইহাই তাহাদের বংশগৌরব। আলাপচারিতায় কথা প্রসঙ্গে লেখিকা যখন শরাফত উকিলের বোন জমিলাকে অনুরোধ করেছে বা তাদের বাড়িতে যাবার জন্য অনুরোধ করেছে, তখন জমিলা যে কথাটি বললেন এটা শুনে লেখিকা কিছুটা বিস্মিত হলেন, অবাক হলেন। জমিলা বললেন যে তাদের বাড়ির একটা নিয়ম আছে যে বাড়ির মহিলারা কোনোদিন বাড়ির বাহিরে বের হন না, এটাই তাদের বংশের গৌরব, যে এই পরিবারের মেয়েরা কোনোদিনই বাড়ির বাইরে বের হন না। তো এটি একটি অকল্পনীয় একটা বিষয়। অসূর্য স্পর্শা এই রমণীদের যে জীবন, গৃহবন্দী যে জীবন, কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই। তো এই পরিবারের মেয়েদের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেই সময়টাতে, যেই সময়টার আলোচনা আমরা করছি, সেই সময়টাতে মেয়েদের সাধারণত ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে করে বা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, টমটম এগুলাতে করে তাদের নিয়ে যাওয়া হতো বোরকা পরিয়ে, পর্দা রক্ষা করে। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বা অন্যান্য আত্মীয় বাড়ি যাওয়ার একটা রেওয়াজ তখনও ছিল। কিন্তু এই জমিলা বা যে কথাটি জানালো
জানালেন যে তাদের পরিবারে কখনো এই ধরনের ঘোড়ার গাড়িতে বা অন্য যানবাহনে চলা তারা কখনোই চড়তে পারে নাই, কারণ এটাই তাদের পারিবারিক নিয়ম রীতি এবং বংশমর্যাদার একটা প্রধান বৈশিষ্ট্য, যে পরিবারের মহিলারা কোনোদিন বাড়ির বাইরে বের হন না। আমি সবিস্ময়ে বলিলাম, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুর বাড়ি যান কি রূপে? আপনার ভাতৃবধূ আসিলেন কি করিয়া? জমিলা উত্তর দিলেন, ইনি আমাদের আত্মীয় কন্যা, এ পাড়ায় কেবল আমাদের গোষ্ঠীর বাড়ি পাশাপাশি দেখিবে। প্রাবন্ধিকের মনে প্রশ্ন জেগেছে যে যদি কোনোদিন তারা গরুর গাড়ি ঘোড়ার গাড়ি কোথাও চড়ে না, কোথাও যায় না, বাড়িতেই বন্দি থাকে, তাহলে তারা কিভাবে শ্বশুর বাড়িতেই যায়, কিভাবে বাবার বাড়িতেও কিভাবে যায়? আবার তার যে ভাইকে বিয়ে করানো হয়েছে জমিলার, সেই জমিলার ভাতৃবধূ সে কিভাবে পরিবারে আসলো, তাকে কিভাবে নিয়ে আসা হলো? তখন জমিলা যে উত্তরটি দিয়েছিল, জবাবটি দিয়েছিল যে তার ভাইয়ের ভাতৃবধূ বা ভাইয়ের বউ তিনি সেই পরিবারের আত্মীয়, আর এই আত্মীয়ের মেয়েকেই তারা ভাতৃবধূ হিসেবে নিয়ে এসেছিল। আর তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে পাড়াটা দেখা যাচ্ছে এটা তাদেরই আত্মীয় স্বজন, একেবারে জ্ঞাতি গোষ্ঠী বা বংশীয় লোকজনের বাড়িগুলো কাছাকাছি, এবং এই বিয়ে শাদীর এই ব্যাপারটি এই আত্মীয় স্বজনের মধ্যেই হচ্ছে, দূরে কোথাও তাদের আর যাওয়ার প্রয়োজন পড়ছে না। তিনি আমাকে একটা অপ্রশস্ত গলির ভিতর দিয়া ঘুরাইয়া ফিরাইয়া লইয়া গেলেন, তাহার সকলগুলি কক্ষ দেখাইলেন, কতগুলি অসূর্য স্পর্শ বলিয়া বোধ হইল। এরপরে জমিলা তাদের আত্মীয় স্বজন সহ এই গলিতে বা ওই অংশটার মধ্যে আত্মীয় স্বজন কাছের মানুষ যারা বসবাস করেন তাদের সবার বাড়ি একটু ঘুরে দেখালেন। এরপরে আরো কিছু কক্ষ বা শোবার ঘর এগুলো দেখালেন তিনি, যেগুলো এই ঘরগুলো দেখে তার মনে হলো যে কোন কোন ঘরের অবস্থা এত বেহাল এবং এত অন্ধকারাচ্ছন্ন যে এই ঘরগুলোতে কোনোদিন দিনের বেলায় সূর্যের আলো প্রবেশ করে না। অতঃপর একটি দ্বার খুলিলে দেখিলাম অপর দিকে হাসিনার পুত্রবধূ আছে। জমিলা বলিলেন, দেখিলে এই দ্বারের ও পাশে আমার ভাইয়ের বাড়ি, এ পাশে আমার বাড়ি, ও কক্ষে বধূ থাকেন বলিয়া এ দ্বারটি বন্ধ রাখি। আমাদের সবারই দরকার হয় না কেন, তাহা এখন বুঝিলে ওইরূপে সকল বাড়ি প্রদক্ষিণ করা যায়। এই ঘরগুলো দেখার এক পর্যায়ে হাসিনার পুত্রবধূ জমিলার ভাইয়ের বউ যেখানে থাকে সেই ঘরটা কাছাকাছি আসলেন এবং এসে বলেন এই ঘরটা সবসময় বন্ধ থাকে, কারণ এখানে আমার ভাইয়ের বউ থাকে, যেহেতু এটার এক পাশে আমার বাড়ি আর এক পাশে আমার ভাইয়ের বাড়ি। তো এই ঘরটা এই বাড়িগুলো এমন ভাবে করা হয়েছিল যে এক বাড়ি থেকে খুব সহজে আরেক বাড়িতে চলাফেরা করা যায়। তারা কখনোই মহিলারা এই বাড়ি ছেড়ে এই নির্দিষ্ট বেষ্টনীর বাইরে তারা কোনোদিনই বের হন না। এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক ঘর থেকে তারা আরেক ঘরে চলাফেরা করেন। পাঠিকা কি মনে করেন যে হাসিনা বা জমিলা গৃহে আছেন? অবশ্য না। পাঠক পাঠিকা যে পড়ুক না কেন এই প্রবন্ধটি, তারা কি বুঝতে পারছে, বিশেষ করে মেয়েরা যদি এটা পড়ে প্রবন্ধটি,
যে জমিলা এবং হাসিনা সম্পর্কে আসলে তাদের ভাবনাটা কেমন হবে, যে সত্যি কি তারা ঘরে আছেন? অবশ্য না, কেবল চারি প্রাচীরের ভিতর থাকিলেই গৃহে থাকা যায় না। এদেশে বাসর ঘরকে কহব্বর বলে, কিন্তু কবর বলা উচিত। বাড়িখানা তো শরাফতের, সেখানে যেমন এক পাল ছাগল আছে, হংস আছে, কুকুট আছে, সেইরূপ একদল স্ত্রীলোকও আছেন, অথবা স্ত্রীলোকদের বন্দিনী বলা যেতে পারে। আমরা যে বাড়িটার বিষয়ে যে ঘটনাগুলো শুনলাম, লোকগুলোর, মহিলাগুলোর জীবন, তাদের যে বাসস্থান, তাদের জীবনযাপন প্রণালী, যেটি আমরা দেখলাম বা আলোচনা করলাম, সেটা থেকে আমরা কি বুঝি? যে যদিও ভারতবর্ষে বাসর ঘরকে কহ্বর বলে বা এক ধরনের কল্পিত স্বর্গ বিবেচনা করা হয়, তো সেই রকম আনন্দময় জায়গা কে যখন সেই কল্পিত স্বর্গকে যখন কল্পিত স্বর্গের বাসিনীদের যখন এই দুর্গতি, দুরবস্থা, তখন তাদের সেই বাসর ঘরকে কবর বললেও খুব বেশি ক্ষতি হয় না। শরাফত সাহেবের প্রসঙ্গই আলোচনা চলছে যে তার পরিবারে যেমন এক পাল ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, মোরগ মুরগি আছে, সেরকম একদল নারীও আছেন, স্ত্রীলোকও আছেন, যাদেরকে নির্দ্বিধায় বন্দিনী বলা যেতে পারে, কারাবাসী বন্দিনী, অসূর্য স্পর্শা বন্দিনী বলা যেতে পারে তাদেরকে। সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাটি, পরিবারস্থ অন্য লোকেরা তার আশ্রিতা। সচরাচর যেটা হয় যে পরিবারের প্রধান পুরুষটি তিনি সবসময় মনে করেন যে বাড়িটি আসলে তার, আর পরিবারের অন্যান্য সব লোকেরা তার আশ্রিত এবং তার অধীনের লোক। মালদহে কয়েকবার আমরা এক বাটিতে যাতায়াত করিয়াছি। গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্ল মুখী দেখি নাই। তিনি আরো একটা উদাহরণ, আর একটা পরিবারের কথা বলছেন যে মালদহে তিনি কয়েকটা বাড়িতে যাওয়া আসা করেছেন। তার মধ্যে একজন গৃহস্বামী বা কলিম, তার স্ত্রীর সাথে তাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু তিনি কখনোই হাসি মুখে, সেই মহিলা কখনোই হাসি মুখে তাদের সাথে কথা বলেননি, হাসি মুখে তাদের সামনে আসেননি। তাহার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত। এই মহিলার দুঃখ ভারাক্রান্ত যে মন, এবং এই মহিলা সবসময় ম্লান মুখে, বিষাদ, দুঃখ ভরা মুখশ্রী নিয়ে তাদের সামনে যখন হাজির হতেন, তখন এই মহিলার প্রতি লেখিকার এক ধরনের প্রাবন্ধিকের সহানুভূতি জেগে উঠত। ইহার কারণ এই, কয়েক বৎসর অতীত হইল, কলিম স্বীয় ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করিয়াছেন, তাহার ফলে কলিমের পত্নী স্বীয় ভগ্নীর সহিত দেখা করিতে পান না। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন না, আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন। হায়, বাটি যে কলিমের, তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন, যাহাকে ইচ্ছা আসিতে দেবেন না। আবার ওদিকে ও বাটিখানা সলিমের, সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। ঘটনাটি আসলে ঘটেছে দুই পরিবারের, বিশেষ করে কলিম তার ভাইরা ভাইয়ের সাথে বিবাদ করে, ঝগড়া বিবাদ হয়েছে, তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, সম্পর্কের অবনতি ঘটেছে। তাই কলিম আর তার শ্যালিকাকে
স্ত্রীর বোনকে আর তার পরিবারে তার বাড়িতে আসতে দেন না। এই দুঃখের কারণে বড় বোন সব খুব মন খারাপ করে থাকতেন, খুব বেদনার্ত ছিলেন, দুঃখ ভারাক্রান্ত ছিলেন, বিষাদ আচ্ছন্ন ছিলেন। এখানে এই মহিলার অসহায়ত্বের কথা বলা হচ্ছে যে কলিমের স্ত্রী ইচ্ছা করলে তার বাড়িতে তার বোনকে নিয়ে আসতে পারেন না, ছোট বোনকে, কারণ বাড়িটা তার স্বামী। আবার কলিমের স্ত্রী ইচ্ছা করলে তার বোনের বাড়িতেও বেড়াতে যেতে পারেন না, দেখা করতে যেতে পারেন না, কেননা সেই বাড়িটাও তার বোনের স্বামী সলিমের। এভাবেই নারী এবং পুরুষের, বিশেষ করে পুরুষদের অনেক বেশি অভিভাবকত্ব বা অনেক বেশি তাদের উপর, নারীদের উপর তাদের খবরদারির কারণে, অযাচিত খবরদারির কারণে, অভিভাবকত্ব বা মালিকানা এই বিষয়গুলোর ক্ষেত্রে জোর জবরদস্তির কারণে নারীরা তাদের ন্যূনতম যে অধিকার সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে, এবং গৃহ তাদের আরাম আয়েশের জায়গা, প্রশান্তির জায়গা না হয়ে সেটি অনেকটা, কোথাও সেটা কারাগারের সমতুল্য হয়েছে অসহ্য স্পর্শা, কোথাও তাদের এক ধরনের বন্দিত্বের শেকল পরিয়ে দিয়েছে। তা আমরা আজকে এই প্রবন্ধটি এই পর্যন্ত এটুকু আলোচনা করেছি। তোমরা প্রবন্ধটি বাসায় আরো বেশি বেশি করে পড়বে এবং আমার আলোচনার সাথে তোমাদের অধীত যে জ্ঞান সেটিকে তোমরা সংযুক্ত করে নেবে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।